গুড ইভিনিং গাইজ। কালকে আমি তোমাদের কাছে বাষ্প ঘনত্ব সম্পর্কে একটু আভাস দিয়েছিলাম। কি দিয়েছিলাম? বাষ্প ঘনত্ব সমান ভি আয়তন কোনো গ্যাসের ওজন বাই সমায়তন কোনো গ্যাসের ওজন একই চাপ ও তাপমাত্রা। আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাষ্প ঘনত্বের কোনো একক নাই। বাষ্প ঘনত্বের কোনো একক নাই। কারণ হচ্ছে গিয়ে বাষ্প ঘনত্ব হলো দুটো ওজনের অনুপাত মাত্র। কালকে আমি দেখিয়েছিলাম। এইবার আমার প্রশ্ন, এই বাষ্প ঘনত্ব চাপ এবং তাপমাত্রার পরিবর্তনে কিরূপ পরিবর্তিত হয়? তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটার দিকে একটু খেয়াল রাখি। সংজ্ঞাটা কি ছিল? যে ধরো ভি আয়তন কোনো গ্যাসের ওজন বাই সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজন একই চাপ ও তাপমাত্রায়। ধরো এই ভি আয়তন কোনো গ্যাস, সেইটার চাপ যা ছিল, তাপমাত্রা যা ছিল, সমায়তন হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রেও চাপ এবং তাপমাত্রা একই ছিল। আমি যখন চাপ এবং তাপমাত্রা পরিবর্তন করব, সেটা কিন্তু কেবলমাত্র ওই গ্যাসটার পরিবর্তন করব আর হাইড্রোজেনের পরিবর্তন করব না, এমনটা নয়। কারণ আমাকে আসতে হবে একই চাপ ও তাপমাত্রায়। অর্থাৎ এর চাপ এবং তাপমাত্রা যেরূপ পরিবর্তন করব, এর ক্ষেত্রেও সেই চাপ এবং তাপমাত্রা পরিবর্তন একই করব। সুতরাং এই যে আয়তনটা, এই আয়তনটা চাপ পরিবর্তনে নতুন করে যে জায়গায় পৌঁছবে বা তাপমাত্রা পরিবর্তনে যে জায়গায় পৌঁছবে, ঠিক একই আয়তন হাইড্রোজেন, সেও কিন্তু একই পরিমাণে চাপ পরিবর্তনে বা একই পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে একই জায়গায় গিয়ে পৌঁছবে। সুতরাং এদের আয়তনের অনুপাতের কোনো পরিবর্তন ঘটছে না। আর যেহেতু আয়তনের কোনো পরিবর্তন ঘটলো না, মানে এরও আয়তন নতুন করে যা হলো, এরও আয়তন নতুন করে সেই একই জায়গায় গেল, যার জন্য এদের অনুপাতের কোনো পরিবর্তন ঘটছে না। এই কারণেই এদের বাষ্প ঘনত্বের ওপর চাপ এবং তাপমাত্রার কোনো প্রভাব নেই। এখন দেখো, এই যে বাষ্প ঘনত্ব বারবার বলছি, এই বাষ্প ঘনত্বটা মূলত খেয়াল রাখবে, আমরা কিন্তু সবসময় কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্বকে ব্যাখ্যা করছি বা নির্দিষ্ট করছি কার সাপেক্ষে? হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বায়ুর সাপেক্ষে যদি বাষ্প ঘনত্ব বলি, ধরো আমি এরকম তোমাকে প্রশ্ন করলাম একটা, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বায়ুর সাপেক্ষে ডি এবং বায়ুর বাষ্প ঘনত্ব স্মল ডি। আমি প্রশ্ন করেছি তাহলে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব কত, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? কথাটা একটু পরিষ্কার করো। তুমি বলবে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব, সে তো আপনি ডি বলেই দিয়েছেন। ভালো করে মনে রাখবে, যখন শুধুমাত্র বাষ্প ঘনত্বের কথা বলবো, তখন তোমাকে বুঝে নিতে হবে সেই বাষ্প ঘনত্বটা হবে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে। যেমন এইখানে বলে দিয়েছি ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। আর বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে গিয়ে স্মল ডি, এটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে। সুতরাং তোমাকে বুঝে নিতে হবে এই জায়গাটা হবে হাইড্রোজেনের সাপেক্ষে। আমাকে কিন্তু
প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কার হবে? হাইড্রোজেনের সাপেক্ষে, রাইট? এখন কিভাবে করছি একটু ভালো করে খেয়াল করে দেখো। বাষ্প ঘনত্ব যদি ক্যাপিটাল ডি হয়, সেটা মানে ভি আয়তন কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন বায়ুর ভর ব্র্যাকেটে একই চাপ ও তাপমাত্রা, কারণ দুজনাই একই চাপ ও তাপমাত্রায় থাকবে। তাহলে যেটা আমি শর্ত দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী ক্যাপিটাল ডি কে এইভাবে প্রকাশ করলাম। আমি একটু কায়দা করি, কিরকম? ওপরে যেটা আছে সেটাকে লিখলাম। ধরো আমি বলছি এইটা হলো গিয়ে, গোটাটা তো লেখা বারবার সম্ভব নয়, সেটা ধরো ওপরে আমি যা ছিল সেইটাই আমি লিখে দিলাম। নিচেই এক কাজ করি, নিচেই লিখি ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে নিচেই আমি হাইড্রোজেনকে নিয়ে চলে এসেছি, কিন্তু নিচেই তো হাইড্রোজেন থাকার কথা নয়, থাকার কথা ভি আয়তন বায়ুর ভর। আমি দিয়ে এক কাজ করি, ইনটু ভি আয়তন হাইড্রোজেনের ভর বাই ভি আয়তন বায়ুর ভর। দেখো এটা কেটে যাবে, কেটে গেলে আগের মতন অবস্থাতেই চলে আসছি আমি। এইবার আমি একটি কাজ করি, এই যে জায়গাটা, এইটা মানেই হচ্ছে গিয়ে যেটা আমি প্রশ্ন দিয়েছি, মানে গ্যাসটার বাষ্প ঘনত্ব। গ্যাসটার বাষ্প ঘনত্ব কথাটা মানেই হলো কার সাপেক্ষে? হাইড্রোজেনের সাপেক্ষে। ধরো এটা ডি ইকুয়াল টু, এটা হলো ডি ড্যাশ, ইনটু এইখানে আর একটু চালাকি করি, 1 বাই এইটাকে এর নিচেই নামিয়ে দিই, তাহলে ভি আয়তন বায়ুর ভর বাই ভি আয়তন হাইড্রোজেনের ভর। তাতে কি হলো? আমার কোনো অসুবিধা হলো না। এই যে জায়গাটা, এই জায়গাটা মানেই হলো বায়ুর বাষ্প ঘনত্ব। দেখো আমি বলেছিলাম বাষ্প ঘনত্ব মানেই হলো, সিম্পল যদি বাষ্প ঘনত্ব বলি সেটা হবে হাইড্রোজেনের সাপেক্ষে। দেখো একই চাপ ও তাপমাত্রায় ভি আয়তন বায়ুর ভর বাই ভি আয়তন হাইড্রোজেনের ভর, এইটা মানেই হলো বায়ুর বাষ্প ঘনত্ব। তাহলে আমি এখানে লিখতে পারি এটা মানে স্মল ডি। সব ঘটনাটা কিন্তু একই চাপ ও তাপমাত্রায় হচ্ছে, সবাই একই চাপ ও তাপমাত্রায় সবকটা। তাহলে দ্যাট ইকুয়াল টু হলো ডি ড্যাশড বাই স্মল ডি ইকুয়াল টু ক্যাপিটাল ডি। সুতরাং আমরা বলতে পারি আমার যে প্রশ্নটা করেছিলে সেই প্রশ্নটা হলো যে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব কত, তাহলে আমি বলবো ডি ড্যাশড ইকুয়াল টু কত হচ্ছে, ডি ইন্টু স্মল ডি। তাহলে বাষ্প ঘনত্ব সংক্রান্ত বিষয়টা খানিকটা কনসেপ্টটা এলো, যে আমাকে যদি বায়ুর সাপেক্ষে বলে সেটা আমি আবার পরিবর্তন করে হাইড্রোজেনের সাপেক্ষে কি করে করতে হয়, যদি আমার বায়ুর বাষ্প ঘনত্ব জানা থাকে সেটা আমি বোঝাতে পারলাম। এবার দেখো সাধারণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব, সাধারণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য। সাধারণ ঘনত্ব কাকে বলে? সাধারণ ঘনত্ব পড়েছ, একক আয়তনের ভরকে বলা হচ্ছে তার ঘনত্ব। বাষ্প ঘনত্ব কাকে বললে? না একই চাপ ও তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেনের চেয়ে যত গুণ ভারী। তাহলে এটা একটা পার্থক্য, অর্থাৎ সংজ্ঞা দিয়ে পার্থক্য। আর কি? আর কি? আর হচ্ছে সাধারণ ঘনত্বের একটা একক বর্তমান। তুমি জানো নিশ্চিত সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো কত? গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর বাষ্প ঘনত্বের একক কি? কালকেই বলেছিলাম বাষ্প ঘনত্বের কোনো একক নাই,
তার কারণ হচ্ছে গিয়ে এটা দুটো ওজনের অনুপাত মাত্র। আরেকটি পার্থক্য কি, সাধারণ ঘনত্বের ওপর চাপ এবং তাপমাত্রার প্রভাব রয়েছে। যেমন চাপ বাড়ালে গ্যাসের ঘনত্ব বাড়ে, অর্থাৎ ঘনত্ব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার যখন তাপমাত্রা স্থির থাকে। আবার কি না, ঘনত্ব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমবে। কেন? মনে রাখার সুবিধার্থে কি করবে না, তুমি জানো ঘনত্ব সমান কি m/v। আমি প্রেসার যদি বাড়াই, চাপ বাড়ালে আয়তন কমবে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে। সুতরাং আমি বলতে পারি ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব পরস্পরের সঙ্গে সমানুপাতিক। আবার দেখো, টেম্পারেচার যদি বাড়াই তাহলে ভি এর আয়তন কি হবে? ভি এর আয়তন বাড়বে। এটা বাড়লে ডি এর ভ্যালুটা কি হবে? কমবে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ঘনত্বের মান কমে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি টেম্পারেচারের সঙ্গে ঘনত্ব ব্যস্তানুপাতিক। কিন্তু খানিক আগেই তোমাকে আমি বললাম বাষ্প ঘনত্বের ওপর চাপ এবং তাপমাত্রার কোনো প্রভাব নেই, কারণ চাপ তাপমাত্রা পরিবর্তন করলে কোনো গ্যাসের যে আয়তন ছিল সেটা নতুন করে পরিবর্তিত হয়ে যে আয়তনে পৌঁছবে, হাইড্রোজেন গ্যাসেরও সেই আয়তন ছিল এবং নতুন করে একই চাপ ও তাপমাত্রায় গেলে তাদের আয়তনটাও পরিবর্তিত হয়ে সেই একই আয়তনে পৌঁছবে, যার জন্যে ঘনত্বের ওপর, বাষ্প ঘনত্বের ওপর চাপ এবং তাপমাত্রার কোনো প্রভাব নেই। এইবার আমি পার্টটা একটু অন্যদিকে যাব। কেন? এইবার একটা কথা আসবে আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব জানার আগে আরো খুব বিশেষ দরকার পারমাণবিক গুরুত্বকে জানা। আমি এবার সেই পার্টে আসি, তারপরে আণবিক গুরুত্বটা ব্যাখ্যা করার পরে পুনরায় এই জায়গায় চলে আসব। দেখো, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব কাকে বলে? তোমরা আগে কি পড়েছিলে? কোন মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেনের পরমাণুর ভর অপেক্ষা যতগুণ ভারী। একটি ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। কেন না, যখন আইসোটোপ আবিষ্কার হয়নি, ম্যাক্সিমাম যেখানে হাইড্রোজেন সংগ্রহ করেছো সেখানে সব জায়গায় দেখেছো হাইড্রোজেনের ভর হচ্ছে কি এক, ম্যাক্সিমাম জায়গায়। কিন্তু পরবর্তীকালে যখন হাইড্রোজেনের অনেকগুলো আইসোটোপ বেরিয়ে এলো, তখন দেখা গেল হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক গুরুত্ব একটু পাল্টে গেছে। অর্থাৎ হাইড্রোজেনের যেটা আমি এক ধরছিলাম সেটা এক নয়, সেটা পাল্টে গিয়ে 1.008 হয়ে যাচ্ছে। তাহলে এই যে সমস্যা, এই সমস্যার জন্য আমরা এইটাকে বাতিল করলাম। কেউ বললো তাহলে অক্সিজেনকে ধরা হোক, বেশ ধরা হোক। তখন সংজ্ঞাটা বলা হলো একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি অক্সিজেন পরমাণুর ভর ইন্টু 1/16। সেটাকেও পারমাণবিক গুরুত্ব বলা হলো। সমস্যা হয়ে গেল, অক্সিজেনের যে পরমাণুগুলো রয়েছে তাদের মধ্যে অনেক আইসোটোপ রয়ে গেছে, O16, 17, 18 সব আইসোটোপ রয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এই পারমাণবিক গুরুত্বটাকে ব্যবহার করলেন কারা? না কেমিস্টরা, যার জন্য এইটার নাম দিয়েছিল রাসায়নিক পারমাণবিক গুরুত্ব। ফিজিসিস্টরা এমনিতেই একটু খুঁতখুঁতে হন, নিখুঁত বিষয়টা ওনাদের থাকে। ওনারা বললেন, তা কেন বলছেন? তাহলে পার্টিকুলারলি এখানে একটা বলুন, অক্সিজেনের যে আইসোটোপ গুলো রয়েছে তাদের মধ্যে একটাকে আপনি ইন্ডিকেট করুন, নির্দেশ করুন। তখন ফিজিসিস্টরা বলল, এরকম বলছেন কেন? এটা একটি পরমাণুর ভর বাই একটি
O16 পরমাণুর ভর ইন্টু 1/16। এটা বলুন, আপনি গোটা অক্সিজেনকে ধরে বলছেন কেন? কারণ গোটা অক্সিজেনকে ধরে বলতে গেলে অক্সিজেনের তো অনেকগুলো আইসোটোপ রয়েছে, তাদের ধরলে তো অ্যাকচুয়ালি অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব দাঁড়িয়ে যায় 16.00447। তাহলে অসুবিধা হবে। তা যখনই এইটা বললেন ভৌত, যারা ফিজিসিস্ট, ভৌত পারমাণবিক গুরুত্ব, অ্যাকচুয়ালি অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব ফিজিসিস্টরা ধরেছিলেন 16.00447, কেমিস্টরা ধরেছিলেন 16। তাহলে যদি ভাগ করা হয়, ভাগ করলে দাঁড়ায় তাহলে ভৌত পারমাণবিক গুরুত্ব এবং রাসায়নিক পারমাণবিক গুরুত্ব, এদের মধ্যে একটা ডিসিমিলারিটি দেখা গেল, সারা বিশ্ব তোল পার হয়ে গেল। তাহলে ভৌত পারমাণবিক গুরুত্ব বাই রাসায়নিক পারমাণবিক গুরুত্ব ইকুয়াল টু 16.00447 বাই 16 করলে 1.3027 এই এককটা দাঁড়িয়ে যায়। অর্থাৎ রিলেশনটা দাঁড়িয়ে যায় ভৌত পারমাণবিক গুরুত্ব সমান 1.3027 ইন্টু রাসায়নিক পারমাণবিক গুরুত্ব। তাহলে এইটা যদি 1 হতো তাহলে ফিজিসিস্ট এবং কেমিস্টদের মধ্যে কোনো অসুবিধা থাকতো না, কিন্তু যেহেতু এটা 1 নয়, সমস্যা ভীষণ রকম ভাবে বেড়ে গেল। তাহলে এই সমস্যা সমাধান করার জন্য আইইউপ্যাক সংস্থা এগিয়ে এলেন, অর্থাৎ কেমিস্ট এবং ফিজিসিস্ট এদের মধ্যে এই সমস্যাটা নিরাময়ে আইইউপ্যাক সংস্থা হিসাবে বসে গেলেন যে কি করলে, কাকে স্ট্যান্ডার্ড ধরলে বা কাকে প্রমাণ ধরলে এই ভ্যালুটা 1 আসে। ওনারা দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলেন যদি কার্বন 12কে প্রমাণ ধরা হয়, প্রমাণ ধরলে এই ভ্যালুটা দাঁড়িয়ে যাচ্ছে 1। সমস্যা মিটে গেল। কারণ প্রথমে ধরা হয়েছিল হাইড্রোজেনকে, তারপর অক্সিজেনকে, তারপরে সমস্যার পর সমস্যা চলে এলো। তখন কার্বন 12কে প্রমাণ হিসেবে যখন ধরা গেল, তখন ভৌত পারমাণবিক গুরুত্ব, রাসায়নিক পারমাণবিক গুরুত্বের এই যে দ্বন্দ্বটা ছিল, এই দ্বন্দ্বটা মিটে গেল, প্রায় 1 এর কাছাকাছি চলে এলো। পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশের মূল কারণ হলো যে কোনো মৌলে যতগুলোই পরমাণু থাকুক, কোনো মৌলের অনেকগুলো আইসোটোপ থাকতে পারে, এবং আইসোটোপগুলো যত কম পরিমাণেই থাকুক না কেন, তাদের তো কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। তো আমি তাদেরকে যখন একসঙ্গে নেব, তাদের ভর সংখ্যাগুলো তো আলাদা, তাদেরকে যখন একসঙ্গে গড় মান বার করব, অটোমেটিক্যালি এটা ভগ্নাংশ হবে। আমি তোমাকে একটা সমীকরণ দেখাচ্ছি, সমীকরণটা কিন্তু মনে রাখতে হবে। বলছে ধরো একটা মৌল এ, এটা আছে A% প্রকৃতিতে, আবার এর আরেকটা আইসোটোপ সে আছে প্রকৃতিতে B%। এইরকম এর আরো আইসোটোপ রয়েছে বিভিন্ন শতকরা সংযুতিতে। আমাকে বলা হয়েছে এই মৌলটার গড় পারমাণবিক গুরুত্ব কত হবে এটা বার করো। গড় পারমাণবিক গুরুত্ব কত হবে বার করো মানে না, গড় পারমাণবিক গুরুত্ব সমান, সমীকরণটা মনে রাখতে হবে, সমান A ইন্টু ওয়াই, A ইন্টু ওয়াই প্লাস বি ইন্টু জেড, অর্থাৎ যার শতকরা সংযুতি যত সেইটা ইন্টু তার ভর সংখ্যা প্লাস এরও যত আছে শতকরা সংযুতি এবং ভর সংখ্যা ডিভাইডেড বাই
100। এইটা করলেই তুমি পেয়ে যাবে গড় পারমাণবিক গুরুত্ব কত। এবং এইটা করতে গেলেই, অর্থাৎ বিভিন্ন যে আইসোটোপ গুলো রয়েছে বিভিন্ন শতকরা সংযুতিতে, তাদেরকে যখন একসঙ্গে গড় করা হবে, গড় করলেই অটোমেটিক্যালি পারমাণবিক গুরুত্বটা ভগ্নাংশ হয়ে যায়। তাহলে পারমাণবিক গুরুত্বের কোনো একক নাই, বুঝলে? পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে কার্বন 12কে প্রমাণ হিসেবে ধরবো কেন, সেটাও বুঝতে পারলে। পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন, সেটাও বুঝতে পারলে। এইবার দেখো, আমরা একটা পরমাণুর প্রকৃত ভর কোন এককে প্রকাশ করা হয়। দেখো, AMU, তোমরা বোধহয় মাধ্যমিকে পড়ে এসছো AMU বা ইউ। সেখানে পড়ে এসছো যে একটি পরমাণুর প্রকৃত ভরকে যে এককে প্রকাশ করা হয়, এখন AMU তাকে তুমি চেনো না, তুমি গ্রাম চেনো, মিলিগ্রাম চেনো। তাহলে জানা জিনিসের সঙ্গে অজানা জিনিসের একটা সম্পর্ক স্থাপন হলে সেই অজানাকে আমি চিনতে পারবো। তাহলে আগে আমি দেখে নিই আমার চেনা জিনিস হচ্ছে গ্রাম বা মিলিগ্রাম বা কিলোগ্রাম। তাহলে এর সঙ্গে সম্পর্কটা একটু প্রতিষ্ঠা করি। বলছে 1 AMU সমান একটি কার্বন 12 পরমাণুর ভর ইন্টু 1/12। একটি কার্বন 12 পরমাণুর ভর ইন্টু 1/12, এইটা মানি 1 AMU। আমি কি করতে চাইছি? আমি গ্রামের সঙ্গে সম্পর্ক টানতে চাইছি। এখন গ্রামের সঙ্গে সম্পর্কটা কেমন আসবে? ঠিক খানিক আগেই আমি তোমাকে বলেছিলাম পারমাণবিক গুরুত্ব একক বিহীন। যখন পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করব, তখন তাকে বলবো আমি গ্রাম পারমাণবিক গুরুত্ব। ধরো আমি বলছি কার্বনের পারমাণবিক গুরুত্ব সমান 12, তাহলে এর কোনো একক নেই। যখন আমি বলবো গ্রাম পারমাণবিক গুরুত্ব কত, তুমি বলবে গ্রাম পারমাণবিক গুরুত্ব সমান 12 গ্রাম। এরপরে তোমরা জানো, ধরে নিয়েই একটা কথা আমি বলছি, মোল সংখ্যা পড়েছ, এবং সেখানে মোল সংখ্যা বলার আগে আরেকটি কথা বলি, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমি যদি বলি 1 মোল, 1 মোল কি? 1 মোল হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, বা অনেক ক্ষেত্রে 023ও হতে পারে। 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক সংগ্রহ বলে 1 মোল। সে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক টাকা মানি 1 মোল টাকা। এত সংখ্যক ইলেকট্রন মানি 1 মোল ইলেকট্রন। এত সংখ্যক পরমাণু মানে 1 মোল পরমাণু। তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্বের মধ্যে 1 মোল পরমাণু থাকে। তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্ব 1 মোল পরমাণু থাকে। 1 মোল মানেই কি? এত সংখ্যক সংগ্রহ, তার মানে এত সংখ্যক পরমাণু আছে। আমার উদ্দেশ্য হলো একটা কার্বন 12 পরমাণুর ভর বার করতে হবে গ্রামে। তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্ব 12 গ্রাম।
এখানে লেখা আছে গ্রাম পারমাণবিক গুরুত্বে 1 মোল পরমাণু থাকে। আর 1 মোল পরমাণু মানে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে আমরা বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন 12 পরমাণুর ভর সমান 12 গ্রাম। আমার দরকার কটা? আমার দরকার একটি। তাহলে একটি কার্বন 12 পরমাণুর ভর সমান 12/6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। তাহলে 1 AMU সমান কি হচ্ছে? 1 AMU সমান 12 ইন্টু 1/12 এত গ্রাম, 1 সমান 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে 1 AMU যেটাকে তুমি চিনতে না, সেই 1 AMU এর সঙ্গে গ্রামের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল। তাহলে পারমাণবিক গুরুত্ব কাকে স্ট্যান্ডার্ড ধরা হবে? গ্রাম পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয় কেন, এই দিকটা আমি শেষ করলাম। এইবার তোমাদের আমি বলেছিলাম ঠিক পারমাণবিক গুরুত্ব যেভাবে বার করা হয়, মৌল বা যৌগের আণবিক গুরুত্ব সেই একই পদ্ধতিতে বার করা হয়। কেমন করে একটু দেখো। তাহলে আণবিক গুরুত্ব সমান মৌল বা যৌগের একটি অণুর ওজন ডিভাইডেড বাই একটি কার্বন 12 পরমাণুর ভর ইন্টু 1/12। এটাও হবে আণবিক গুরুত্ব। তাহলে এর তো কোনো একক নেই, দুটো ওজনের অনুপাত মাত্র। তাহলে ধরো আমি যদি বলি CO2, এর আণবিক গুরুত্ব কত? তুমি হিসেব করে করে বললে কিরকম, 12 + 32 দ্যাট ইকুয়াল টু 44। তাই এটা হলো আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্ব নিশ্চয়ই একক নেই। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্বের গ্রামে প্রকাশিত ভরকে গ্রাম আণবিক গুরুত্ব বলে। তাহলে CO2 গ্রাম আণবিক গুরুত্ব কত? 44 গ্রাম। অক্সিজেনের গ্রাম আণবিক গুরুত্ব কত? 32 গ্রাম। এখন এইটা তো হচ্ছে গিয়ে সর্বদাই সত্য। আমি আমার প্রয়োজনে আমি একদম পারমাণবিক গুরুত্ব নির্ণয়ের যে প্রাথমিক যাকে প্রমাণ ধরা হয়েছিল হাইড্রোজেন, তাকে আমি আরেকবার নিয়ে আসছি আণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে। কেন একটু পরেই বুঝতে পারবে এটার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, আমি যে জিনিসটা করতে যাচ্ছি। আণবিক গুরুত্ব সমান একটি অণুর ওজন বাই একটি হাইড্রোজেনের পরমাণুর ওজন। আমি এটাও ব্যবহার করতে পারি। আমি যেটা করতে চাইছি এখন, যে অ্যাভোগাড্রো যেটা বলেছিলেন আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, সেইটা প্রতিষ্ঠা করতে চাইছি। তাহলে আমার এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে
আণবিক গুরুত্ব অর্থাৎ m ইকুয়াল টু 2d, এইটাকে প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে আণবিক গুরুত্ব 2 ইন্টু বাষ্প ঘনত্ব। কেমন ভাবে প্রতিষ্ঠা করছি একটু দেখো, এইটা আমার পাঠ্য বিষয়। দেখো, বাষ্প ঘনত্ব ব্র্যাকেটে ডি ইকুয়াল টু ভি আয়তন কোন গ্যাসের ওজন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন একই চাপ ও তাপমাত্রায়। আমি ভিভি কেটে দিলাম, এক আয়তন কোন গ্যাসের ওজন বাই এক আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন একই চাপ ও তাপমাত্রায়। আমি এবার অ্যাভোগাড্রো সূত্রটা ব্যবহার করি। মনে করি একই চাপ ও তাপমাত্রায় এক আয়তনে এনটি অণু বর্তমান। মনে করি একই চাপ ও তাপমাত্রায় এক আয়তনে এনটি অণু বর্তমান, সে সবাইকারই তাই একই হবে। তাহলে এর ওই গ্যাসটার এক আয়তনে কটা অণু থাকবে? এনটা অণু। তাহলে এনটি অণুর ভর বাই এনটি হাইড্রোজেন অণুর ভর। তাহলে আয়তনের জায়গা থেকে আমরা চলে এলাম। এবার এন এন কেটে দাও, তাহলে একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর সব একই চাপ ও তাপমাত্রায় হচ্ছে। হাইড্রোজেন অণু গ্যাসীয় মৌল, তাহলে গ্যাসীয় মৌল মানে কি? তারা দ্বিপরমাণুক্ত। কারণ অ্যাভোগাড্রো তো প্রথমেই বলেছিল যে নিষ্ক্রিয় মৌল বাদে সকল গ্যাসীয় মৌলের অণুই হচ্ছে দ্বিপরমাণু। তাহলে এখানে আমরা লিখতে পারি সমান একটি অণুর ওজন টু ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ওজন। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমি আণবিক গুরুত্ব সংজ্ঞা হিসেবে আমি প্রমাণ মানে হাইড্রোজেনকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে যে সংজ্ঞাটা সেটা ধরবো। সেখানে বলেছিলাম একটা অণুর ওজন ডিভাইডেড বাই একটি হাইড্রোজেনের পরমাণুর ওজন। এই অনুপাতটা কি বলা হচ্ছে তোমার কি? আণবিক গুরুত্ব। তাহলে এটাকে যদি আমি এম বলে থাকি তাহলে এম বাই টু দ্যাট ইকুয়াল টু ডি, তাহলে এম ইকুয়াল টু হয়ে গেল 2d। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পে যে দ্বিতীয় প্রমাণটা ছিল আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, সেইটা আমি প্রমাণ করে দিলাম। এরপরে আছে অ্যাভোগাড্রো প্রকল্প কাজে লাগিয়ে গ্যাসীয় যৌগের যে অণু তার সংকেত বার করতে হবে। দেখ, তাহলে এর পরেরটা কি আছে? যে অ্যাভোগাড্রো প্রকল্পকে কাজে লাগিয়ে গ্যাসীয় যৌগের অণুর সংকেত বার করব সমীকরণ থেকে। গ্যাসীয় যৌগের সংকেত। ধরো আমি বলেছি এক আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন এরা যুক্ত হয়ে একই চাপ ও তাপমাত্রায় 2 আয়তন
অ্যামোনিয়া তৈরি করে। আমি অ্যামোনিয়ার সংকেত জানি না, আমি কেমন করে বার করব অ্যামোনিয়ার সংকেত? অ্যাভোগাড্রো প্রকল্পকে আমার কাজে লাগাতে হবে। এরা সবাই একই চাপ ও তাপমাত্রায় আছে। মনে করি এক আয়তনে এনটি অণু আছে, তাহলে নাইট্রোজেনের এক আয়তন, এর কটা অণু থাকবে? এনটা অণু। হাইড্রোজেনের তার 3 আয়তন, সেখানে কটা অণু থাকবে? 3nটা অণু। তাহলে এর এনটি অণু, এর 3nটি অণু, এর কটা হবে? 2nটি অ্যামোনিয়া অণু। এনগুলো সব চলে গেল, তাহলে এর একটা অণু, এর 3টি অণু, এর 2টি অণু। তাহলে গ্যাসীয় মৌলগুলো থেকে গ্যাসীয় যৌগ তৈরি হচ্ছে। সেখানে দেখো অ্যামোনিয়ার 2টো অণু তৈরি হয়েছে, সেখানে নাইট্রোজেন লেগেছে একটা অণু, হাইড্রোজেন লেগেছে 3টে অণু। তাহলে সংকেত বার করতে গেলে যার বার করতে চাইছি তার আয়তনটাকে, তার কটা অণুকে আমার প্রথমেই নিতে হবে? একটা অণু। তাহলে এটা যদি একটা করতে হয়, তাহলে সব 2 দিয়ে ভাগ করে দাও। তার মানে অ্যামোনিয়ার একটা অণু তৈরি করতে গেলে নাইট্রোজেনের কটা অণু লাগছে? হাফটি অণু। তাহলে নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয় মৌল, তার কটা অণু লাগছে? হাফটি অণু। কি বলেছিলাম? গ্যাসীয় মৌলের অণু দ্বিপরমাণু। তাহলে আমি বলতে পারি যে একটি অণু নাইট্রোজেন সমান 2টি পরমাণু। তাহলে এখানে কটা অণু লেগেছে? হাফটি। তাহলে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত হবে? হাফ ইন্টু 2, তার মানে কটা? একটি। তাহলে একটা অ্যামোনিয়া অণু তৈরি করতে গেলে নাইট্রোজেনের পরমাণু লাগছে একটি। তাহলে সংকেতটা আমি লিখব এরকম ভাবে, এখানে হলো এন, কটা পরমাণু লেগেছে? একটা। নিচের ডান দিকে কোণে 1 লিখব। এইবার দেখো হাইড্রোজেন ধরো, সেও গ্যাসীয় মৌলের অণু, দ্বিপরমাণু। তাহলে হাইড্রোজেনের কটা অণু লেগেছে? 3-এর 2টি। তাহলে 3-এর 2টি হাইড্রোজেন অণু সমান হচ্ছে 3-এর 2 ইন্টু 2 সমান 3টি পরমাণু। 3টি পরমাণু। তাহলে হাইড্রোজেন লিখলাম H, কটা রয়েছে? 3টে। তার নিচে ডান দিকে লিখে দিলাম 3। তাহলে অ্যামোনিয়ার সংকেত বেরিয়ে গেল কি? NH3। ঠিক একইভাবে তোমরা চেষ্টা করে দেখবে যে একই চাপ ও তাপমাত্রায় 2 আয়তন হাইড্রোজেন এবং 1 আয়তন অক্সিজেন যুক্ত হয়ে 2 আয়তন জলীয় বাষ্প তৈরি করে। তাহলে জলের সংকেত কি হবে? তোমরা দেখো চেষ্টা করে, নিশ্চিত পারবে। বেশ, এটা গেল সংকেত বার করা হয় অ্যাভোগাড্রো প্রকল্পকে কাজে লাগিয়ে কিভাবে দেখালাম। এইবার আরেকটি জায়গায় আমি ঢুকবো, সেটা হচ্ছে গ্রাম আণবিক আয়তন, অর্থাৎ এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত, সেইটা বার করার আগে আরেকটি কথা বলে নিই। প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব, এদের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করি। প্রমাণ ঘনত্ব, সেটা আবার কি? প্রমাণ ঘনত্ব হচ্ছে এসটিপিতে একক আয়তনের ভর। এসটিপিতে একক আয়তনের ভরকে বলা হচ্ছে এসটিপি বা এনটিপি। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এনটিপি মানে নর্মাল টেম্পারেচার প্রেসার, দুটোই একই জিনিস। তাহলে এসটিপিতে একক আয়তনের ভরকে বলা হচ্ছে প্রমাণ ঘনত্ব। আর বাষ্প ঘনত্ব তো জেনেই এসছো। এদের মধ্যে সম্পর্কটা রাখতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। দেখো, ধরো এটা যে বাষ্প ঘনত্ব,
ডি সমান বাষ্প ঘনত্ব সমান আমি বলছি ভি লিটার কোনো গ্যাসের ওজন, হতেই পারে আমি লিটারে ধরে নিতে পারি, সমায়তন কাকে, না ভি লিটার হাইড্রোজেনের ওজন ব্র্যাকেটে এসটিপি, মানে ওই গ্যাসটাও এসটিপিতে আছে আর হাইড্রোজেন গ্যাসও এসটিপিতে আছে। আমি ভিভি কেটে দিলাম, তাহলে 1 লিটার কোনো গ্যাসের ওজন বাই 1 লিটার হাইড্রোজেনের ওজন এসটিপিতে। দেখো 1 লিটার মানে তো একক আয়তন বটেই, তাহলে 1 লিটারের কোনো গ্যাসের ওজন মানি হচ্ছে গিয়ে কোন কন্ডিশনে, এসটিপিতে। সুতরাং ওপরে যেটা আমি লিখলাম এটা হলো এই গ্যাসটার প্রমাণ ঘনত্ব, একক আয়তনের ভর, 1 লিটার মানে তো একক আয়তন, তাহলে এটাকে বলা হচ্ছে প্রমাণ ঘনত্ব, কারণ এসটিপিতে। তাহলে ডি বাই, এটা ডেটা সাপ্লাই করবে, এটা তো মনে রাখতে হবে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হচ্ছে 0.089 গ্রাম, অর্থাৎ এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর সমান 0.089 গ্রাম। এই ডেটাটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। তাহলে আমি সম্পর্কটা কেমন পেলাম, স্মল ডি ইকুয়াল টু ক্যাপিটাল ডি ইন্টু 0.089, অর্থাৎ প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। এইটা হচ্ছে প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে রিলেশনশিপ। নেক্সট পয়েন্ট, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা প্রমাণ করতে হবে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা জানো তোমরা। এখন কি করে আসছে দেখো, বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু ভি লিটার কোন গ্যাসের ওজন বাই ভি লিটার হাইড্রোজেনের ওজন, উভয়েরই কন্ডিশন এসটিপি। এইবার এক কাজ করো, ভিভি কেটে দাও, সেই 1 লিটার কোন গ্যাসের ওজন বাই 1 লিটার হাইড্রোজেনের ওজন ব্র্যাকেটে এসটিপি, রাইট? এটা হলো ডি। 1 লিটার হাইড্রোজেনের ভর কত এসটিপিতে, খানিক আগেই তোমাদের বলেছি 0.089 গ্রাম। তাহলে খেয়াল করে দেখো, এসটিপিতে ডি ইন্টু 0.089 গ্রাম গ্যাসের আয়তন 1 লিটার। তোমাকে কিন্তু বার করতে হবে আয়তনটা এসটিপিতে কত হবে। কি বলেছিলাম, গ্রাম আণবিক আয়তন, সেটা আবার কি? গ্রাম আণবিক গুরুত্ব কাকে বলে, না আণবিক গুরুত্বের গ্রামে প্রকাশিত ভর। যেমন কার্বন ডাইঅক্সাইড আণবিক গুরুত্ব 44, গ্রাম আণবিক গুরুত্ব কত, 44 গ্রাম। অর্থাৎ যৌগটা অণুর, সে মৌলিক অণুই হোক আর যৌগিক অণুই হোক, তার আণবিক গুরুত্ব যদি ক্যাপিটাল এম হয়, এটা আণবিক গুরুত্ব, তাহলে গ্রাম আণবিক গুরুত্ব হবে ক্যাপিটাল এম গ্রাম, এটা হবে গ্রাম আণবিক গুরুত্ব। এটা হবে গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে আমাকে বার করতে হবে এর আয়তন এসটিপিতে কত। তাহলে ডি ইন্টু এত গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে 1 লিটার, তাহলে 1 গ্রামের এসটিপিতে আয়তন কত হবে, তাহলে 1 বাই ডি ইন্টু 0.089 এত লিটার। তাহলে গ্রাম আণবিক আয়তন, তার মানে ক্যাপিটাল এম গ্রাম, এর আয়তন কত হচ্ছে, না এম বাই আমি একটু এখানে লিখছি এই সাইডে,
এম বাই বাবা দেখে যা 89 দ্যাট ইকুয়াল টু 2d বাই d ইন্টু 0.089 এত লিটার। $22.4 লিটার। 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার। আমি এর পরের পার্টটা পরের ক্লাসে করবো।